চলো আজকে তাহলে তারপর থেকে আলোচনা করা যাক। অর্থাৎ আমি যেটা লাস্ট ক্লাসের শেষে গিয়ে বলে এসেছিলাম যে পরের দিন অর্থাৎ আজকে আমরা আলোচনা করব আমাদের টাইম প্রিপোজিশন যেগুলো রয়েছে। হ্যাঁ, অবভিয়াসলি টাইম প্রিপোজিশনের মধ্যে আমরা ইন এটা নিয়ে আলোচনা করে এসেছি। টাইম প্রিপোজিশনের মধ্যে আমাদের আজকে আছে ডিউরিং, সিন্স, টিল, আনটিল এবং আরেকটা হচ্ছে গিয়ে অ্যাট। এগুলো হচ্ছে টাইম প্রিপোজিশন। হ্যাঁ, অবশ্যই অ্যাট টাইম অ্যান্ড প্লেস দুটোর জন্যই হয়। পার্টিকুলার শুধুমাত্র টাইমের জন্য প্রথম হচ্ছে গিয়ে ডিউরিং, সিন্স, টিল, আনটিল, এই করে নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, আর ফরটাও হয়, অবশ্যই ফরটাও টাইমের জন্যও হয়। বেশ, প্রথমত আসি ডিউরিং নিয়ে আলোচনায়। ডিউরিং কি বলা হয়েছে, অনেক কিছু লেখা আছে, আমি যেটা সামারাইজ করা হয় সেটা বলি। ডিউরিং হচ্ছে নির্দিষ্ট কোনো একটা টাইম পিরিয়ডের ভেতরে বোঝায়। ঠিক আছে, এই ডিউরিংয়ে টাইমের মেনশন থাকতেও পারে, আবার টাইমের মেনশন নাও থাকতে পারে। এমনটা নয় যে ডিউরিংয়ের টাইমের মেনশন থাকতেই হবে। কোনো একটা ঘটনা ঘটছিল, সেই ঘটনা চলাকালীন আর একটা ঘটনা হয়েছে, এটা বোঝানো হচ্ছে। তো এখানে কিন্তু নির্দিষ্ট কোনো টাইম দেওয়া থাকে না, থাকলেও থাকতে পারে, কিন্তু থাকতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যেমন বলা হচ্ছে হি ফেসড আ লট অফ ট্রাবলস ডিউরিং মাই স্টে অ্যাট লন্ডন, বা স্টে ইন লন্ডন, সরি। অর্থাৎ সে অনেক সমস্যার সম্মুখীন হয়েছিল যখন আমি লন্ডনে থাকছিলাম। ডিউরিং মাই স্টে অর্থাৎ আমার লন্ডনে থাকাকালীন সময়টাতে। এখানে তো নির্দিষ্ট করে বলা থাকছে আমি লন্ডনে কতদিন ছিলাম, সেরকম কিছু বলা নেই। শুধু বলা আছে আমি যে সময়টা লন্ডনে থাকছিলাম বা ছিলাম সেই সময়টা, পার্টিকুলার করে নির্দিষ্ট একটা সময় কি বোঝাচ্ছে, আমার লন্ডনে থাকার সময়। এরপর আসছে সিন্স। সিন্স কেসটা কি হয়, আমি আগেও বলেছিলাম যে আগে থেকে শুরু হয়েছে কিন্তু এর শেষটা কোথায় আমরা জানি না। অর্থাৎ কোনো একটা কাজ একটা পার্টিকুলার টাইমে শুরু হয়েছে, কিন্তু শেষ কখন হবে বা কখন হয়েছে ইত্যাদি কোনোটাই আমরা মেনশন করতে পারি না। যেমন ওই যে কোনো কোনো দোকানে দেখবে বড় বড় প্রতিষ্ঠানের সামনে লেখা থেকে সিন্স 1856, 1856 সাল থেকে। তার মানে কি ওই দোকানটা 1856 সাল থেকে চলছে এবং এখনও চলছে, বা 1856 সালে শুরু হয়েছিল এখনও চলছে। কবে শেষ হয়ে যাবে কেউ জানে না, কালকেও হতে পারে, আগামী 100 বছরের নাও হতে পারে। ঠিক আছে, অর্থাৎ এর এন্ডের টাইম জানা থাকে না, শুরু কোনো একটা জায়গা থেকে শুরু হয়ে আসছে, সিন্স সেখানে প্রয়োগ হয়। এরপর হচ্ছে টিল আর আনটিল, দুটোকে একসঙ্গে আমাদের আলোচনা করতে হবে। টিল এবং আনটিল দুটোরই অর্থ হলো পর্যন্ত, কিন্তু টিল যেটা ব্যবহার হয়, টিলের পাশে আমরা যদি না লিখে থাকি লিখে নেব পজিটিভ সেন্সে। টিল ব্যবহৃত হয় পজিটিভ বাক্য তৈরি করতে, আর আনটিল ব্যবহৃত হয় নেগেটিভ সেন্সে। টিল মানে হচ্ছে পর্যন্ত, আনটিল মানে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত, মানে অ্যাকচুয়ালি না পর্যন্ত। তাহলে টিল হয় পজিটিভ সেন্সে, আনটিল হয় নেগেটিভ সেন্সে। যেমন উদাহরণটা কি এবার বলি, আগে টিল বা আনটিল কখন ব্যবহার করব। সিন্স ব্যবহার করছিলাম শুরুর সময়কে বোঝাতে, টিল বা আনটিল ব্যবহার করব কতদূর পর্যন্ত চলেছে সেটা বোঝাতে, শেষের সময়কে বোঝাতে। বেশ, বলেছে দেখো দ্য শপ রিমেইনস ওপেন টিল 10 PM। দোকানটা খোলা থাকে রাত্রি 10টা পর্যন্ত। দ্য শপ রিমেইনস ওপেন টিল 10 PM। তারপরে বলা হচ্ছে আনটিল। আনটিলটা কি বলেছে দেখো, হি কন্টিনিউড ওয়ার্কিং আনটিল হিজ ডেথ। অর্থাৎ যতক্ষণ না সে মারা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কাজটা চালিয়ে গেছিল। দেখো যতক্ষণ না মারা যাচ্ছে, ঠিক আছে, তার মৃত্যু না হওয়া পর্যন্ত এটা বলতে পারি। এই যে না শব্দটা ঢুকে যাচ্ছে যার জন্য আনটিল। আর টিল না শব্দটাকে বাদ দিয়ে বলবে 9টা বা 10টা বাজা পর্যন্ত দোকানটা খোলা থাকে। আবার এটাকে যদি আনটিল প্রয়োগ করতাম তাহলে কি বলতে পারতাম, যে 10টা না বাজলে দোকানটা বন্ধ হয় না, এইভাবে বলতে পারতাম। 10টা না বাজলে দোকানটা বন্ধ হয় না, তখন প্রয়োগ করতাম আনটিল। আর 10টা পর্যন্ত খোলা থাকে বলতে টিল ব্যবহার করা হচ্ছে। যাই হোক, টিল এবং আনটিল দুটোই শেষের সময়কে বোঝায়। আমি জানি না দোকানটা কটার সময় খুলেছিল, শুধু জানি 10টা পর্যন্ত খোলা থাকে।
এরপর কি বলছিলাম, তাহলে চারটে গেল ডিউরিং, সিন্স, টিল, আনটিল। এরপর একটা হচ্ছে ফর। এবার ফরের ব্যবহার শুধু সময় ছাড়াও আরো অন্যান্য কাজেও হয়। কি কি? প্রথমত ফরের যেটা কমন সবাই জানি, জন্য বোঝাতে। আই হ্যাভ বট আ শার্ট ফর ইউ, আমি তোমার জন্য একটা শার্ট কিনেছি, ব্যাস। তারপর বলেছে যে ব্যাপক সময় অর্থে, অর্থাৎ একটা টাইম পিরিয়ডকে বোঝাতে এটা সময়ের জন্য ব্যবহৃত হয়। যে ইট হ্যাজ বিন, সরি, হি হ্যাজ বিন ইল ফর 5 days, অথবা ইট হ্যাজ বিন রেইনিং ফর 5 hours, এটা 5 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। তাহলে একটা নির্দিষ্ট দীর্ঘ সময়কালকে বোঝাতে আমরা ফর বসাই। 3 নম্বরে বলেছে কারণ। ফর শব্দের অর্থই হলো কোনো কোনো জায়গায় কারণে, জন্যে বা কারণে। আই কুড নট গো আউট ফর রেইন, আমি বাইরে যেতে পারিনি বৃষ্টির কারণে। এটা সিম্পল সেন্টেন্স। আমরা এটা কি কমপ্লেক্স করলে আই কুড নট গো আউট বিকজ ইট ওয়াজ রেইনিং এই জাতীয় করে বলতাম, অথবা অ্যাজ ইট ওয়াজ রেইনিং আই কুড নট গো আউট। কিন্তু যখন সিম্পলে করছি তখন ফর প্রয়োগ করে করতে পারি, আই কুড নট গো আউট ফর রেইন, এবং এটা কারণ বোঝালো, বৃষ্টির কারণে আমি বাইরে যেতে পারিনি। তারপর বলেছে মূল্য বোঝাতে, দাম। বলেছে বুকস আর অ্যাভেলেবেল ফর 100 rupees ইচ, অর্থাৎ 100 টাকা প্রতিটি বইয়ের দামে বই অ্যাভেলেবেল আছে। তাহলে বইটির মূল্য বুঝিয়ে গেল 100 টাকা করে। আবার সবার শেষে এখন দুটো, হ্যাঁ একটাই আছে, গন্তব্য নির্দেশ করতে, অর্থাৎ ডেস্টিনেশন। এটা শেষে জিজ্ঞেস চিহ্ন হবে, হ্যাঁ এটা ফুল স্টপ পড়ে গেছে। ইজ দিস বাস ফর বার্ডওয়ান, অর্থাৎ এই বাসটা কি বর্ধমানে, বা এই বাসটা কি দিল্লির, এই ট্রেনটা কি দিল্লির। দেখবে আমরা অনেক সময় জিজ্ঞেস করি না যে দাদা এই ট্রেনটা কি হাওড়া যাবে, এরকম করে জিজ্ঞেস করি না যে ট্রেনটা কি হাওড়ার। এইভাবে যখন আমরা জিজ্ঞেস করি তাহলে তখন ইজ দিস ট্রেন ফর হাওড়া, অথবা ইজ দিস ট্রেন ফর বার্ডওয়ান, এইভাবে জিজ্ঞেস করা হয়। তাহলে গন্তব্য নির্দেশ করতেও ফরকে বোঝানো। এবার মেন যে ডায়াগ্রামটা দেওয়া রয়েছে এইটা হচ্ছে গিয়ে আসল, এখানে 3টে সিন্স, স্টিল বা আনটিল এবং ফর, এদের তফাৎ করা আছে। অলরেডি বলে দিয়েছে, সিন্স অতীতের কোনো একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হয়েছিল, টিল বা আনটিল ভবিষ্যতের নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে। ধরে নাও 2005-এ শুরু হয়েছিল, আমি আর একটা জায়গায় বলছি 2007-এ কোনো একটা জিনিস, সরি 27-এ কোনো একটা জিনিস শেষ হবে। এইবার এই যে 2005 থেকে 2027, এই দুটোর মাঝের যে সময়ের গ্যাপ, অর্থাৎ 22 বছরের যে গ্যাপটা, এটাকে বোঝাবো কি দ্বারা, ফর দ্বারা। মাঝের সময় ব্যবধানকে বোঝাতে ফর ব্যবহার করা। ধরো আমি বললাম দ্য বয় ইজ রিডিং সিন্স দ্য মর্নিং, বালকটি সকাল থেকে পড়ছে। অথবা আমি বললাম দ্য বয় উইল রিড টিল 10 PM, বালকটি 10 PM পর্যন্ত পড়বে। এবার এখন যদি আমি বলি যে বালকটি 2 ঘন্টার জন্য পড়ছিল, বা 2 ঘন্টা ধরে পড়ছিল, কিংবা 4 ঘন্টা ধরে পড়ছিল, তাহলে তখন তো সিন্সও ব্যবহার করতে পারবো না, টিল বা আনটিলও ব্যবহার করতে পারবো না। তখন আমাকে ব্যবহার করতে হবে কি, ফর। দ্য বয় ওয়াজ রিডিং ফর 4 hours, অথবা দ্য বয় হ্যাজ বিন রিডিং ফর 4 hours। নর্মালি ফর এবং সিন্স থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই হয়, ঠিক আছে। তবে বর্তমানে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে সিম্পল মানে পাস্ট কন্টিনিউয়াস দিয়েও রিপ্লেস করতে পারি, বর্তমানে ইংরেজি রিপ্লেস করা যায়, কিন্তু যেটা স্ট্রাকচার সেটা আমাদের জানতে হবে। ফর এবং সিন্স এই দুটো থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, এবং এটা আমাদের প্রপার ফর্ম অফ ভার্বেও কাজে লাগবে। প্রপার ফর্মস অফ ভার্বেও তো আমরা নিয়ম করাবো, তো আবারও সেইখানে এক গাদা থাকবে, সেখানে আমাদের আবার করতে হবে। বেশ, এরপরে দেওয়া ছিল ফ্রম। ফ্রমের সাধারণ নিয়ম তো বা সাধারণ ব্যবহার তো আমরা সবাই জানি, থেকে। সেটা কোনো জায়গা থেকে হতে পারে, সেটা কোনো সময় থেকে হতে পারে, যে কোনো কিছু থেকে হতে পারে। প্রথমটা বলা হয়েছে কোনো স্থান থেকে শুরু হওয়া বোঝায়, হি ট্রাভেলড ফ্রম বর্ধমান, সে বর্ধমান থেকে যাত্রা শুরু করেছে, তুমি যেখান থেকে খুশি বলো। তারপর বলছে কোনো সময় থেকে শুরু বোঝাতে, আগেটা বললাম স্থান, আর এটা হচ্ছে সময়। দ্য ফাংশন উইল স্টার্ট ফ্রম 9 PM, ফাংশনটা স্টার্ট হবে 9টা থেকে। মোট কথা কোনো থেকে বোঝাতে, সেটা জায়গা থেকেই হোক কিংবা সময় থেকে। তারপর বলা হচ্ছে কোনো কিছু থেকে বঞ্চিত করা বোঝাতে,
বাদ দিয়ে দেওয়া বোঝাতে। উই ফরবেড হিম ফর স্মোকিং, আমরা তাকে ধূমপান করতে নিষেধ করলাম, বা আমরা তাকে ধূমপান থেকে বিরত থাকতে বললাম। বিরত মানে দূরে থাকা। তাহলে কোনো কিছুকে বাদ দেওয়া বোঝাতে বা বঞ্চিত করা অর্থেও কিন্তু ফর্ম বসায়। মানে মেন কথা হচ্ছে যে থেকে আসবে, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, বেশ। এর পরের অংশ আমরা চলে আসছি কিসে, আফটার। বেশ, আফটারে যাচ্ছি, 1 মিনিট দাঁড়াও। বেশ, আফটারে আসি। আফটার মানে তো আমরা সবাই জানি পরে। তো কোনো কিছুর তুলনায় পরে বোঝাতে। উই শ্যাল লিভ আফটার লাঞ্চ, আমরা লাঞ্চ হয়ে যাবার পর চলে যাব। তারপরে বলেছে ক্রমান্বয়ে। আচ্ছা, এই যে ক্রমান্বয়ে শব্দটা কিন্তু আর একটা প্রিপোজিশন দিয়ে রিপ্লেস করা যায়, সেটা হচ্ছে বাই। ঠিক আছে, ডে আফটার ডে সি বিগেন টু বিকাম ম্যাড, দিনের পর দিন সে পাগল হয়ে যাচ্ছে। কার কথা বলা হচ্ছে তোমরা বুঝে নাও, যেহেতু সি আছে। বেশ, এবার এটা ডে বাই ডেও হতে পারে। ঠিক আছে, দিনের পর দিন সে মানে তিনি পাগল হয়ে যাচ্ছেন। যাক, আমরা পলিটিক্যাল বিষয়ে প্রবেশ করতে চাইছি না। বেশ, বল প্রয়োগ বা পশ্চাতে বোঝাতে। ঠিক আছে, আচ্ছা, এই যে 3 নম্বরটা আর 5 নম্বরটা না মিক্সড করে নেবো। পশ্চাতে বোঝাতে বলতে কারোর পিছন পিছন বোঝাতে। হ্যাঁ, নর্মালি চেজ করা বা ধাওয়া করা বোঝাতে ব্যবহৃত হয়। তো 3 নম্বরটাকে তোমরা বাদ দিয়ে দিতে পারো, 5 নম্বরটা করবে একই জিনিস। ঠিক আছে, এবং এটা ফ্রেজাল ভার্ব হিসাবে ব্যবহৃত হয়। বেশ, দেখো, আবার একটা সত্য কথা বলা আছে, মানে মুখে বলছে আমরা পলিটিক্সে হাঁটবো না, কিন্তু পলিটিক্সে চলেই আসছে। 5 নম্বর বাক্যটাই কি আছে দেখো, সাম পলিটিশিয়ানস অলওয়েজ রান আফটার মানি। একটু ভুল আছে, সেটা হচ্ছে কি সাম হবে না, অল হবে। অল পলিটিশিয়ানস অলওয়েজ রান আফটার মানি, সমস্ত রাজনীতিবিদরা টাকার পেছনে দৌড়ায়। এবং এটাই সত্য, ধ্রুব সত্য। ঠিক আছে, এবার টাকার পিছনে দৌড়ায় মানে টাকাকে সামনে দাঁড় করিয়ে দেয়, দিয়ে ছোটে নাকি চেজ করে, অর্থাৎ আরো চাই আরো চাই, এমনটা ব্যাপার হয়। ঠিক আছে, আসছে। আর এটা হচ্ছে কোনো ঘটনার ফলস্বরূপ বা রেজাল্ট, তাই তো। আচ্ছা, রেজাল্ট বলতে তো আমরা ওই যে অ্যাজ বিকজ এসব দিয়ে করতাম, কিন্তু এখানে তো আমরা অ্যাজ বিকজ তার আমাদের প্রিপোজিশন নয়। বলছে আই শ্যাল নেভার ফরগিভ হিম আফটার হোয়াট হি সেড, আমি তাকে কখনো ক্ষমা করব না সে যা বলেছে তারপর। তাহলে সে এমন কিছু একটা বলেছে, তার ফলস্বরূপ আমি তাকে ক্ষমা করছি। তাহলে এটা একটা রেজাল্ট, ক্ষমা না করাটা হলো রেজাল্ট। আর রিজনটা কি, তার বলা কোনো একটা কথা। সে হয়তো আমাকে কোনো একটা কথায় কষ্ট দিয়েছে, যেটা শুনে আমি তাকে বলছি আমি জীবনে কোনো ক্ষমা করবো না। ঠিক আছে, তাহলে এই যে ফল বোঝালো, রেজাল্ট বোঝালো, তার জন্য কিন্তু আমরা আফটার প্রয়োগ করতে পারি। আচ্ছা, আফটার হলো, পরে যখন হলো একটু আগেও আসি, বিফোরে আসা যাক। তাহলে আফটারে যা যা করলাম বিফোরে তার উল্টো দেখাবে, এই তো হচ্ছে ব্যাপার। আফটারে ছিল পিছনে, বিফোরে সামনে বা আগে। সামনে না মানে আগে। হি অ্যারাইভড বিফোর মি, সামনেও হবে হি অ্যারাইভড বিফোর মি, সে আমার আগে এসে গেছে। এটা একটা হলো। আবার কোনো ব্যক্তি বা বস্তুর সামনে চলে আসা, বেসিক্যালি এটা হঠাৎ করে আসাকে বোঝায়। ঠিক আছে, সামনে বলতে মুখোমুখি হওয়া। ওই যে সম্মুখে লেখা আছে না, তোমরা ব্র্যাকেটে লিখে রাখতে পারো মুখোমুখি, ফেস টু ফেস যাকে বলা হচ্ছে। হি অ্যারাইভড বিফোর দ্য জাজ, অর্থাৎ সে জাজের সামনাসামনি এসেছে। মানে হয়তো বিচার হচ্ছে, জাজ আছেন, জাজের সামনে আসামি এসেছে। তাহলে জাজ এবং আসামি এখন মুখোমুখি হয়েছে। ঠিক আছে, মুখোমুখি আমি তুমি আর বৃদ্ধাশ্রম, বুঝেছো তো, সেই নচিকেতার গান আর কি। তাহলে সেই যে নচিকেতার গানে মুখোমুখি আমি তুমি আর বৃদ্ধাশ্রম হয়েছিল, দ্যাট ওয়াজ ফেস টু ফেস। হ্যাঁ, ওল্ড এজ হোম কেম বিফোর, হ্যাঁ, আই অ্যান্ড ইউ। বেশ, এরপর আসছি অ্যামং। অ্যামং মানে ছোটবেলা থেকে পড়ে আসছি, অনেকের মাঝে বোঝাতে। ভাষাভুষি অনেক কিছু লেখা আছে, অত কিছু নয়, তুমি সিম্পল জেনে রাখো, অনেকের মাঝে বোঝাতে। ঠিক আছে, দে স্ট্রলড অ্যামং দ্য ক্রাউডস। আচ্ছা, স্ট্রলড মানে হচ্ছে পায়চারি করা। তারা পায়চারি করছিল অ্যামং দ্য ক্রাউডস, মানে ভিড়ের মধ্যে। ঠিক আছে, বেশ। আর অ্যামং যখন এলো তাহলে বি টু ইনটাও আসবে। বেশ, অ্যামং অনেকের মাঝে,
বিটুইন দুইয়ের মাঝে, এসব ছোটবেলা থেকে পড়ছো। বলছে কিউ কামস বিটুইন পি অ্যান্ড আর। কিউ যে লেটারটা সেটা আছে পি এবং আর এর মাঝে, ইন ইংলিশ অ্যালফাবেট, ইংরাজি বর্ণমালায়। তারপর বলছে সম্পর্ক বোঝাতে। সম্পর্ক কিরকম? দেয়ার ইজ আ লিঙ্ক বিটুইন আনএমপ্লয়মেন্ট অ্যান্ড ক্রাইম। দারুণ একটা কথা। আনএমপ্লয়মেন্ট মানে বেকারত্ব, এবং ক্রাইম অর্থাৎ ক্রাইমে বাংলা কি বলবো, অসামাজিক কাজ, ঠিক আছে? অর্থাৎ বেকারত্ব এবং অসামাজিক কাজের মধ্যে একটা সম্পর্ক আছে। সত্যিই তো তাই। মানুষ যদি খেতে পড়তে কিছু না পায়, চাকরি বাড়ি যদি না থাকে, তো তারা তো চুরি ডাকাতি করবি। এটাই তো নিয়ম। কারণ টাকা পয়সা রোজগারের মাধ্যম নাই, তখন মানুষ অসৎ পথটাকেই বেছে নেয়। এবং এই কারণেই বহু যুবক সমাজ কোথায় চলে যাচ্ছে, এই সমাজের অসামাজিক কাজগুলোতে। চুরি ডাকাতি কেন, আরো বড় বড় কাজ, খারাপ কাজ তারা করে ফেলছে। বেশ, তারপরে আরেকটা উদাহরণ দেওয়া আছে, দেয়ার ইজ আ ক্লোজ রিলেশনশিপ বিটুইন করিম অ্যান্ড রহিম। মানে হয়তো তাদের মধ্যে একটা ওই ভ্রাতৃত্বের সম্পর্ক রয়েছে, হ্যাঁ, সেই জন্য বলছে ক্লোজ রিলেশনশিপ, অর্থাৎ সম্পর্ক রয়েছে করিম এবং রহিমের মধ্যে। তাহলে দু জায়গাতেই দেখতে পাচ্ছি সম্পর্ককে বোঝাচ্ছে বিটুইন। সম্পর্ক বোঝাতে এমন হবে না, সম্পর্ক বোঝাতে অলওয়েজ বিটুইনই হয়। ঠিক আছে, বেশ। এরপর দুটো শব্দ দিয়েছিলাম, সেটা হচ্ছে বি সাইড আর বি সাইডস। বি সাইড মানে হচ্ছে পাশে, আর সামান্য একটা এস জুড়ে গেলেই হয়ে যায় পাশাপাশি। পাশে বলতে নর্মালি আমার পাশে তুমি যদি বসো তাহলে সেটাও বি সাইড। এই বি সাইড ছাড়াও বি সাইডকে রিপ্লেস করা যায় আর একটা প্রিপোজিশন দিয়ে, সেটা হচ্ছে বাই। বাই মানেও কিন্তু পাশে বোঝায়। ঠিক আছে, আমি বরং ধরে হি স্ট্যান্ডস বাই দ্য রিভার, সে নদীর পাশে দাঁড়ায়, বা হি ইজ স্ট্যান্ডিং বাই দ্য রিভার, সে দাঁড়িয়ে আছে নদীর পাশে। বাই দিয়েও রিপ্লেস করা যায়। তাহলে বিসাইড মানে পাশে, এবং উদাহরণ কি দেওয়া আছে, হি স্যাট বিসাইড হার অল নাইট, সে তার পাশে সারা রাত বসেছিল, মশা মারছিল হয়তো। বেশ, বিসাইডস মানে হচ্ছে পাশাপাশি। পাশাপাশি কি বলেছে? পাশাপাশি কখন প্রয়োগ হয়? যখন একই ব্যক্তির একাধিক গুণ থেকে, যেটা কম্পাউন্ড সেন্টেন্স করার জন্য আমরা নট অনলি বাট অলসো প্রয়োগ করি। এইবার একটা কথা মনে করো, আমি বলেছিলাম সিম্পল সেন্টেন্স করতে গেলে প্রিপোজিশন দিয়ে করতে পারি, যারা ছিলে তাদের কথা বলছি, ওখানে বলে দিয়েছিলাম। তাহলে এবার ভেবে রাখো, যে বাক্য নট অনলি বাট অলসো দিয়ে আসে, সেই বাক্যকে সিম্পল করতে গেলে কি প্রয়োগ করবো? বিসাইডস। বিসাইডস তো প্রিপোজিশন। তাহলে বিসাইডস ওয়ার্কিং অ্যাজ আ ডক্টর, একজন ডাক্তার হিসেবে কাজ করার পাশাপাশি, হি অলসো রাইটস নোবেল, তিনি উপন্যাসও লেখেন। তাহলে এটাকে যদি আমরা কম্পাউন্ডে করতাম, তাহলে এখন কি করতাম? হি ইজ নট অনলি আ ডক্টর বাট অলসো আ নোভেলিস্ট। নোবেল যিনি লেখেন তাকেই তো আমরা নোবেলিস্ট বলি। ঠিক আছে, তাহলে তিনি শুধুমাত্র একজন ডাক্তার নন, তিনি একজন ঔপন্যাসিকও বটে। তাহলে আছে এটা সিম্পলে, কম্পাউন্ড করতে দিত। ঠিক আছে, তাহলে এই কথাটা মাথায় রাখবে। এই ছোট্ট ছোট্ট জিনিস যেগুলো শুনতে শুনতে পাবে, সেগুলোকে মাথায় রাখবে সবসময়। বা যদি কারো নিজের বোঝার মতো করে নোট করতে পারো, সে নিজের মতো করে নোট করতে পারো। এরপরে আমরা আসছি এগেনস্ট, বিরুদ্ধে। আমি এখানে যা দেখতে পাচ্ছি সে অনুযায়ী বলছি। হ্যাঁ, এগেনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে, হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর সাথে অসহমতি বা বিরুদ্ধ মত প্রকাশ করতে। আমি তোমার সাথে ধরো একমত হলাম না, তাহলে তখন এগেনস্ট বলবো। যেমন বলছে, দিস ইজ দ্য ফাইট এগেনস্ট টেরোরিজম। এটা হচ্ছে টেরোরিজম বা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই। তাহলে আমি যখন সন্ত্রাসের পক্ষে থাকছি না, তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছি, তখন হয়ে যাচ্ছে এগেনস্ট দ্য টেরোরিজম। এ বলছে কোনো ব্যক্তি বা বস্তুর পক্ষে না, একই জিনিস, কোনো ব্যক্তি বা বস্তুর পক্ষে না থাকা, মানে এই যে বলে না কারো ফরে থাকা। দ্য এভিডেন্স ইজ এগেনস্ট হিম, অর্থাৎ এই যে প্রমাণপত্র আছে সেটা তার বিরুদ্ধে ছিল। কোর্টে হয় যেটা। এখনো দুটো আছে, বলা হয়েছে কোনো ব্যক্তি বা বস্তুর পাশাপাশি রাখা অর্থে। মানে ধরো আমি দেয়ালের গায়ে কোনো একটা কিছু রাখলাম, তখন কিন্তু ওই অন দ্য ওয়াল বললে হবে না, কারণ ওটা শুধুমাত্র দেয়ালের গায়ে ঠিকে নাই, পাশাপাশি নিচেতেও ঠিকে আছে।
হ্যাঁ, ধরো একটা টেবিল আমি দেয়ালের গায়ে এইভাবে ঠেলে নিয়ে গিয়ে রেখে দিলাম। তুমি এখন বলতে পারবে না দ্য টেবিল ইজ স্ট্যান্ডিং অন দ্য ওয়াল, দেয়ালের উপর দাঁড়িয়ে আছে, মোটেই না, সে দেয়ালটাকে টাচ করে আছে। অ্যাকচুয়ালি দাঁড়িয়ে আছে কোথায়? ফ্লোরের ওপর। তাহলে সেই কেসগুলোর ক্ষেত্রে কি প্রয়োগ করব? তখন তোমাদের দিতে হবে কি বলবো। যদি দেয়ালের সাপেক্ষে বলতে বলে, মেঝের সাপেক্ষে অন হবে, কিন্তু দেয়ালের সাপেক্ষে এগেনস্ট বলবো। ঠিক আছে? তাহলে যেমন উদাহরণটা কি বলা হচ্ছে, পুট দ্য পিয়ানো দেয়ার, অর্থাৎ পিয়ানোটা সেখানে রাখো, এগেনস্ট দ্য ওয়াল, অর্থাৎ দেয়ালটির পাশে। হ্যাঁ, মানে এমন পজিশন যে দেয়ালটার গায়ে গায়ে সেটা থাকলো। তাহলে এগেনস্টের প্রয়োগ সব থেকে বেশি তোমাদের এইটাই দেয়, এই কেসটাতে, দেয়ালের গায়ে ঠিকে থাকা অবস্থাতে। এবার বলছে দুটি বিষয় তুলনা করতে, কম্প্যারিজনও এগেনস্ট হয়। চেক ইউর রিসিপ্টস এগেনস্ট দ্য স্টেটমেন্ট। এর মানেটা কি? ধরে নাও তুমি একটা দোকানে গেছো, তুমি মালপত্র কিনলে, তারপর তোমাকে বলা হলো যে দেখুন এরকম এরকম বিল হয়েছে, বা আমি মালপত্র কেনার কথা বাদ দাও, ওটা তো বুঝতে পারবে না, কোনো একটা এগ্রিমেন্ট হয়েছে ধরো কারোর সাথে, তোমার একটা শর্ত হয়েছে, সে মুখে বলেছে এক, আর কাগজে কলমে দেখা গেলো অন্য লিখে দিয়েছে। এটা হতেই পারে। তো সেই জন্য বারবার বলা হচ্ছে তুমি যে রিসিপ্টটা নিচ্ছ, অর্থাৎ যেটা তুমি গ্রহণ করছো, হ্যাঁ, সেটার সাথে কথা যেটা হয়েছিল সেটা মিল আছে কিনা দেখে নাও। তাহলে কম্প্যারিজন হলো কোথায়? স্টেটমেন্ট এবং রিসিপ্ট। এবং এই কম্প্যারিজনটা করার জন্য কি প্রয়োগ করলাম? এগেনস্ট। চেক ইউর রিসিপ্টস এগেনস্ট দ্য স্টেটমেন্ট। এখানে এগেনস্ট মানে অ্যাকচুয়ালি বিরুদ্ধে ঠিক বোঝাচ্ছে না, এখানে এগেনস্ট মানে সাপেক্ষে বোঝাচ্ছে। আমরা বাংলায় যেটা বলি না, যে কথার সাপেক্ষে কাগজের মিল আছে কিনা দেখে না, বা কথা অনুযায়ী। ঠিক আছে? তাহলে পাশে ব্র্যাকেটে লিখে রাখতে পারো দুটি বিষয় তুলনা করতে, জায়গাটা পাশে সাপেক্ষে, দন্তস্বয়ে আকার, পয়ে একার, ক্ষয়ে মধ্যস্বয়, সাপেক্ষে। বেশ, আজকে আমি সবগুলি শেষ করে দেবো, মানে আগে বলে। বিহাইন্ড, এটা তো সবাই জানি, মানে পিছনে। কোনো ব্যক্তি বা বস্তুর পশ্চাতে বা অন্তরালে, মানে আড়ালে বোঝাতে। বলেছে হু ইজ দ্য গার্ল স্ট্যান্ডিং বিহাইন্ড ওয়াসিমা। ওয়াসিমার পিছনে ওই মেয়েটি কে যে দাঁড়িয়ে আছে? তার মানে তুমি তাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ না, সে আড়ালে রয়েছে। এবং আড়ালে মানেই কি? কোনো কিছুর পিছনে থাকা, পর্দার আড়ালে থাকা বলা হয় না, বলা হয় যে মেন মাথা তো যেন পর্দার আড়ালে আছে, তার মানে তাকে আমরা দেখতে পাচ্ছি না, বিহাইন্ড দ্য সিন, সে মেন কর্মকাণ্ডের পিছনে। বেশ, কোনো দিক থেকে পিছিয়ে থাকা অর্থও কিন্তু বিহাইন্ড প্রয়োগ করা হয়। হ্যাঁ, ধরো নাও তুমি একটা কোনো কাজ হচ্ছে, তুমি সেটা পারছো না, তুমি সেখান থেকে পিছিয়ে গেছো, সেক্ষেত্রেও বিহাইন্ড বলবো। উই আর বিহাইন্ড দ্য স্কেডিউল বা শিডিউল, অর্থাৎ আমরা হয়তো একটা শিডিউল রচনা করেছিলাম, সেই অনুযায়ী কাজ করবো ভেবেছিলাম, কিন্তু সময় দিতে পারিনি, তাই এখন পিছিয়ে পড়েছি। যেটা হয় পড়াশোনার ক্ষেত্রে, যদি এই ঠিক টাইম টু টাইম ক্লাসগুলো না করো, টাইম টু টাইম যেটা করতে হলো সেটা না করো, দেখবে ঠিক পিছিয়ে পড়বে। ইউ উইল রান বিহাইন্ড দ্য স্কেডিউল, যে সময়সূচি তার পিছনে পিছনে চলবে, এবং আখেরে সেটা আমাদেরই ক্ষতি হবে। এরপর কি বলছে দেখো, বিয়ন্ড। বিহাইন্ড মানে তো পিছিয়ে পড়া বলছিলাম, এবার বিয়ন্ড মানে আবার সব কিছু ছাড়িয়ে যাওয়া, অতিক্রম করে যাওয়া, যাকে বোঝায়। এবার কি বলছে দেখো, নির্দিষ্ট সময়ের আগে বোঝাতে। দেখলে বিহাইন্ড বলেছিল নির্দিষ্ট সময় পিছিয়ে, পেছনে বোঝাতে, অর্থাৎ পিছিয়ে পড়া। এটা নির্দিষ্ট সময়ের থেকেও এগিয়ে যাওয়া, বিয়ন্ড। আই ওন্ট গো অন বিয়ন্ড মিড নাইট, অর্থাৎ আমি আই ওন্ট গো অন বিয়ন্ড মিড নাইট, আমি মধ্যরাত্রি পেরিয়ে যেতে পারবো না, মানে মাঝরাতের বেশি হয়ে গেলে আমি যেতে পারবো না, এরকম একটা ব্যাপার। কোনো দিকের তুলনায় বেশি বোঝাতে, বা বলতে পারো কোনো আশার তুলনায় বেশি বোঝাতে। আশা বলতে প্রত্যাশা, যেটা বলছি। আওয়ার সাকসেস ওয়াজ ফার বিয়ন্ড হোয়াট উই থট পসিবল, আমাদের সফলতা অনেকটাই বেশি ছিল যতটা আমরা, আমাদের পক্ষে ভাবা সম্ভব ছিল। মানে তুমি ধরো পরীক্ষায় লিখে এসেছিলে 10 পাবার মতো, এখন গিয়ে দেখলে, হ্যাঁ, 100-র মধ্যে তুমি পরীক্ষায় পেয়ে গেছো 80,
তুমি বলছে আরে বাবরে বাবরে এই কী করে হলো, তো না প্রত্যাশার বাইরে। আমি আশা করেছিলাম 10 পাবো, পেয়ে গেলাম 80। হ্যাঁ, স্যার কোন পেন দিয়ে খালি খাতা দেখলে আমি বুঝতে পারছি না, কিন্তু যদিও এটা স্বপ্নেতেই হয়। হ্যাঁ, বাস্তবে তুমি প্রত্যাশা করে 80 পাও 10, এটা আলাদা, তাই তো? বেশ, বাস্তবের সাথে এর কোনো মিল নেই, আমাদের পাশে লিখে দেওয়া ছিল, উচিত ছিল সব চরিত্র কাল্পনিক। বেশ, তারপর কি বলছে দেখো, নাগালের বাইরে বলতে মেইনলি এটার জন্যই বেশি প্রয়োগ করা হয় বিয়ন্ডটা, বিয়ন্ড আওয়ার রিচ যাকে বলা হয়। বলছে দ্য হ্যান্ডেল ওয়াজ জাস্ট বিয়ন্ড মাই রিচ, হ্যান্ডেলটা আমার যতদূর হাত পৌঁছায় তার একটুখানি উপরে ছিল, আমার একটু নাগালের বাইরে ছিল। না, হ্যান্ডেলটা উপরে ছিল না, অ্যাকচুয়ালি আমি জ্ঞানা ছিলাম, সেটা হচ্ছে ব্যাপার। এখন সেটা তো আর ডাইরেক্টলি বলতে পারবো না, আমার নিজের অসম্মান করা যায়, তাই বলছি হ্যান্ডেলটা একটু উপরে ছিল, আমার নাগালের বাইরে ছিল। বেশ, এরপরে আসছি আমরা যেটা সব থেকে বেশি প্রয়োগ হয় প্রিপোজিশনে অন্যতম, সেটা হচ্ছে অ্যাট। এখানে অ্যাটেতে আমরা টাইম হিসেবেও দিয়ে রেখেছি, প্লেস হিসেবেও দিয়ে রেখেছি। প্রথমেই দেওয়া আছে প্লেস হিসেবে, অপেক্ষাকৃত ছোট স্থান বোঝাতে। এ তো আমরা সেই ছোটবেলা থেকে পড়ে আসছি ছোট স্থান বোঝাতে। আই মেট হিম অ্যাট দ্য হসপিটাল, আমি তার সাথে সাক্ষাৎ করেছিলাম হাসপাতালে। আরে বেচারি, এত জায়গা থাকতে হসপিটালে কেন? বেশ, হয়তো শরীর অসুস্থ ছিল। তা বলছে দেখো, বলেছে বাড়ির বর্তমান, পড়াশোনা কিংবা প্রার্থনা স্থল বোঝাতে। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এটা বাড়ির বর্তমান হতো না, এটা শুধু বর্তমান করে বাইরে ডেকে দাও। হ্যাঁ, বর্তমান কোনো জায়গা অর্থাৎ যেখানে সে এখন রয়েছে, কিংবা পড়াশোনা করার কোনো একটা জায়গা, কিংবা কোনো প্রার্থনা স্থল বোঝাতে, এই সমস্ত জায়গাতে অ্যাড বসে। হি হ্যাজ বিন অ্যাট দ্য ব্যাংক, সে এখন ব্যাংকে আছে। ঠিক আছে, কর্মস্থল ওটা তার বর্তমান জায়গা। বেশ, প্রার্থনা স্থল এটাও বলতে পারো যে হি হ্যাজ বিন অ্যাট দ্য টেম্পল, সে মন্দিরে ছিল। 3 নম্বর বলা হয়েছে কোনো কিছু সংগঠনের সময় অর্থাৎ নির্দিষ্ট সময় বলতে, এটা হচ্ছে টাইমের ক্ষেত্রে। এটা তো আমরা আগের দিন ওই পিরামিড করেছিলাম, ওখানেই দেওয়া ছিল নির্দিষ্ট বা ছোট কোনো সময়কে বোঝাতে। আওয়ার অফিস স্টার্টেড অ্যাট 8 AM, আমাদের অফিস শুরু হয়েছিল সকাল 8টায়। এমনটা ভাবার দরকার নেই যে সবসময় সংখ্যায় দেওয়া থাকবে। আই গেট আপ অ্যাট ডন, আমি ভোরের বেলায় উঠি। ঠিক আছে, যদিও এটাও একটা স্বপ্ন। বেশ, আই গেট আপ অ্যাট ডন, আমি ভোরের বেলায় উঠি। তাই তো, এটা তো তোমাদের স্বপ্নই, সব স্বপ্ন সত্যি হয় না। যাই হোক, এবার একটা কথা বলি, এই যে দিনের ভাগগুলো আছে, হ্যাঁ, এটা কিন্তু মনে রাখবে যে দিনের ভাগগুলোকে মেইনলি আমরা 7টা ভাগে ভাগ করতে পারি। নোট করে নাও, পারলে আমি মুখে বলে দিচ্ছি। 7টা ভাগ, এবং প্রত্যেকটা ভাগ যখন লিখবে সামনে একটা ড্যাশ দেবে। ঠিক আছে, যেমন ধরো শুরু হয় ভোর, ডন দিয়ে শুরু, DAWN ডন লেখো, তার নিচে লেখো মর্নিং, প্রত্যেকটা সামনে একটা করে ড্যাশ দেবে। আচ্ছা, সকালের পর কিন্তু আমরা পাই দুপুর, মাঝখানে ওই কোনো বেলা নয় ওটা, হ্যাঁ পুরোটাই সকাল, একদম দুপুর হচ্ছে 12টায়, তাহলে নুন লেখো। যেই 12টা 1 হয়ে গেল তখন হয়ে গেল পরেরটা আফটারনুন। আচ্ছা, বিকেলের পরেই কি সন্ধ্যা? না, বিকেলের পরেও আর একটা বেলা আছে, সেটাকে বলা হয় গোধূলি, ডাস্ক, DUSK। তাহলে আফটারনুনে পরে লেখো ডাস্ক। এইবার সন্ধ্যা হলো, ইভিনিং, সন্ধ্যে যখন হয়েছে তাহলে রাতও হবে, তাহলে এবার নাইট। টোটাল 7টা হয়েছে। হয়েছে, এইগুলো মনে রাখবো কীভাবে, যে কোনটার আগে ইন বসে কোনটার আগে অ্যাড বসে। কিচ্ছু না, শুধু অল্টারনেটিভলি বসিয়ে যাও। প্রথমে বসাও অ্যাট, ডনের আগে বসাও অ্যাট, এবার অল্টারনেটিভ বসাও, অ্যাট ইন, অ্যাট ইন, অ্যাট ইন, অ্যাট ইন করে চলতে থাকো। প্রথমটা অ্যাট, তারপর ইন, তারপরে অ্যাট, তারপর ইন, তারপরে অ্যাট, তারপর ইন, এভাবে হবে। ব্যাস, আর কিচ্ছু মনে রাখতে হবে না, এটা মনে রেখে দাও তাহলেই হবে। ঠিক আছে, যুক্তি দিয়ে বিচার করলেও তাই পাবে। যদি তাকিয়ে দেখো, ভোর অত্যন্ত ছোট সময় ক্ষণিকের জন্য, তার জন্য অ্যাট। সকাল দেখো বেশ দীর্ঘ, 11টা 59 পর্যন্ত। তারপরে যে দুপুরটা দেখো, ও তো 1 মিনিটের ব্যাপার,
তাহলে অত্যন্ত ছোট সময় অ্যাট। আবার বিকেলটার দিকে তাকাও, প্রলংড, 12টা 1 থেকে শুরু করে এখন যতক্ষণ না সূর্য অস্ত যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বিকেল। তাহলে এই সময়টা হলো আমাদের ইন। আবার সূর্য অস্ত যাওয়ার পর অন্ধকার নামার আগের এই দুটো মুহূর্তের যেটা কানেক্টিং টাইম, সেটা হচ্ছে গোধূলি ডাস্ক। সেটা কিছুক্ষণের জন্য স্থায়ী হয়, 15-20 মিনিট, ম্যাক্সিমাম আধা ঘন্টাও হয় না। বেশ, তাহলে ওটা ছোট সময়। আবার ওখানে দেখো অ্যাড বসেছে। আবার ইভিনিংটার দিকে তাকাও, দীর্ঘ সময়, সেটা ইন। এইবার প্রশ্ন হবে স্যার নাইট, রাতটা তো অনেক বড়, এ দীর্ঘ হলো গেল, তাহলে অ্যাড হলো কেন? দেখো প্রাইমারিলি আমি যেটা বলে থাকি যে কি হয়, এই যে যদি আমি যখন ক্লাস শুরু করলাম, বাজছে কটায়? রাত 10:30টায় ক্লাস শুরু হচ্ছে আমাদের। এখন ক্লাসের শুরুতে এসে তুমি বলবে স্যার গুড নাইট, বলবে না। কি বলবে স্যার আমাকে তোমরা? গুড ইভিনিং। আমি যদি 12টাতেও শুরু করতাম তোমরা আমাকে এসেও বলতে গুড ইভিনিং স্যার, কখনোই কিন্তু গুড নাইট বলবে না। গুড নাইটটাকে বেসিক্যালি এন্ড পার্ট ধরা হয়। তাহলে এন্ড অত্যন্ত ছোট একটা বিষয়, একদম এন্ড পার্ট, সেই জন্য নাইটের আগে অ্যাডটাকেই ধরা হয়। না হলে বাদ বাকিটাকে আমরা ইভিনিং হিসাবেই টার্ম করে থাকি, ঠিক আছে? সেই জন্য ইন বলছি ইভিনিংটাতে। অ্যাড হচ্ছে যে কোনো কিছুর এন্ড, তাই হচ্ছে গিয়ে মানে সরি নাইট হচ্ছে যে কোনো কিছুর এন্ড, তার জন্য অ্যাড বসাচ্ছে। ব্যাস, এটাই হচ্ছে ওখানকার মেন কনক্লুশন। আর বাদ বাকি অত ঝামেলায় যাওয়ার দরকার নেই, যেমন বললাম ওরকম মনে রেখে দাও, তাহলেই হবে। ও একবার দেখলেই চিরজীবন মনে থাকবে। বেশ, এরপর আসছি দেখো। এবার বলছে যে কোনো একটা নির্দিষ্ট বয়স, এখানে লেখা রয়েছে যে বয়সে গেলে কিছু করা হয়, না না ওসব কিছু না, হ্যাঁ? তোমরা ওটা একটু কাজ করো তো, ওটা একটু কেটে নাও, দিয়ে আমি যেটা বলছি সেটা লেখো। নির্দিষ্ট কোনো বয়সে লেখো, নির্দিষ্ট কোনো বয়স বোঝাতে, ঠিক আছে? নির্দিষ্ট কোনো বয়স বোঝাতে। বেশ, দেখো এখানে লিখেছে ফারাজা গট ম্যারেড অ্যাট 12। যেন তোমরা উৎফুল্ল হয়ে না আবার এটা শুনে, যে ফারাজা 12 বছর বয়সে বিয়ে করেছিল, চলো বাড়ি থেকে বলি আমরা ঝাঁটা জুতি নিয়ে তারা করবে। বেশ, এরপরে কি বলছে দেখো, আই ওয়েন্ট টু স্কুল অ্যাট দ্য এজ অফ 5। হ্যাঁ, এটা বলতে পারো, আমি 5 বছর বয়সে বিদ্যালয়ে গিয়েছিলাম, ঠিক আছে? খুব ভালো কথা। এখন তো ছেলেদেরকে 5 মাসেই ঢুকিয়ে দেওয়া হয়, 5 বছর তো ওরে বাবরে, ও তখন নিট দেওয়ার সময় হয়ে যাবে। বেশ, ঠিক আছে? এত অ্যাডভান্স আজকালকার দিনে মায়া বাবারা। ছেলে পড়ছে শিশু ওয়ানে, মানে তোমরা আজকাল শিশু ওয়ান বুঝবে না, LKG UKG বুঝবে। তো ধরো ছেলে LKG পড়ছে, এটা আমি একটা পোস্ট দেখি বলছি, সেখানে তুমি পোস্ট করেছো, মানে এটা বাস্তব, কোনো বানানো কথা বলছি না। তা বলছে যে আমার ছেলে LKGতে পড়ছে, তো আমি ছেলেকে ভবিষ্যতে নিটের জন্য কীভাবে প্রিপেয়ার করবো। আমি ভাবলাম ছেলেটা কয়েক বছর পর বড় হয়ে হ্যাঁ কী করবে আমি বুঝতে পারছি। জাস্ট বিদ্যাসাগরের থেকে একটু 1 ইঞ্চি হয়তো এদিক ওদিক হয়ে যেতে পারে। হ্যাঁ, আমার মনে হলো বোধহয় ক্লাস 5 উঠলেই নিট শুরু হয়ে যাবে। গেল ও ছেলের ভবিষ্যৎ অন্ধকার। বেশ, তারপরে কি বলছে দেখো 5 নম্বরে, কোনো ব্যক্তি বা বস্তুর দিক কিংবা অভিমুখ কিংবা লক্ষ্য কিংবা উদ্দেশ্য বোঝাতে অ্যাড বসে। বললাম সি লুকস অ্যাট দ্য ওয়াটার, সে জলের দিকে তাকায়, হ্যাঁ, বা সি লুকস অ্যাট মি, সে আমার দিকে তাকায়, ঠিক আছে? অর্থাৎ আমার দিকে তাকানোটা তার উদ্দেশ্য। এবার কি উদ্দেশ্যে তাকাচ্ছে সেটা আমি জানি না, তাকাচ্ছে, এটুকু হচ্ছে কথা। আমার দিকে লক্ষ্য তার, লুক অ্যাট মি। বেশ, তারপরে বলেছে যে অবস্থার মধ্য দিয়ে কোনো ব্যক্তি বস্তু বা রাষ্ট্র বা যে কোনো কিছু যখন যায়, যায় মানে হেঁটে যায় না, অর্থাৎ অবস্থান করে, ইন হুইচ ইন আ স্টেট, মানে একটা অবস্থায় অবস্থান করে, সেটা বোঝাতেও অ্যাড ব্যবহার করা হয়। যেমন বলছে ইরান ইজ নাও অ্যাট ওয়ার, ইরান বর্তমানে যুদ্ধে আছে। তাহলে ইরানে এখন কোন সিচুয়েশনের মধ্যে রয়েছে, তাহলে যে অবস্থার মধ্যে থাকছে সেই অবস্থাটাকে বোঝানোর জন্য অ্যাড ব্যবহার করছে। আচ্ছা, আই সি ইউ আর অ্যাট লাঞ্চ, আমি দেখলাম তুমি লাঞ্চে আছো। অথবা বললাম আই সি ইউ আর অ্যাট ট্রাবল, অথবা কখনো কখনো এটাকে ইন দিয়েও প্রয়োগ করা হয়, ইউ আর ইন ট্রাবলও বলা হয় থাকে, ঠিক আছে? কোনো সিচুয়েশনের মধ্যে থাকার ক্ষেত্রে অ্যাট এবং ইন দুটোই প্রয়োগ করা হয়। এরপর বলা হয়েছে
পার্টিকুলার কোনো একটা নির্দিষ্ট গতিকে বোঝাতে। বললাম হি ইজ ড্রাইভিং অ্যাট 90 কিলোমিটার/আওয়ার। এবার দেখো এটা অবশ্যই অ্যাড বসবে, কেন বলো তো? কারণ এখানেও দেখো সংখ্যাটা নির্দিষ্ট, 90 কিলোমিটার/আওয়ার, সে 90 কিলোমিটার/ঘন্টায় গাড়ি চালাচ্ছে, মানে বেশি দূর নয়, আর কিছুটা গেলেই যমরাজের কাছে যাবে। বেশ, দ্য নয়েজ ডিস্টার্বস মি অ্যাট 5 মিনিট ইন্টারভেলস, মানে হয়তো বাইরে কোনো শব্দ হচ্ছে, সেটা 5 মিনিট অন্তর অন্তর আমাকে ডিস্টার্ব করছে। এখানেও দেখুন ছোটো টাইম 5 মিনিটস, মানে বেসিক্যালি এটা সেই টাইমের জন্যই বা পার্টিকুলার ফিগারের জন্যই একটা বসছে, ঠিক আছে? অ্যাটের অনেকগুলি আছে, বোধহয় 10টা আছে, হ্যাঁ। তারপরে বলা হচ্ছে যে কোনো বিশেষ কাজে পারদর্শিতা বোঝাতে, কিংবা অপারদর্শিতাও বলতে পারো, অর্থাৎ পটুতা বা অপটুতা। হি ইজ গুড অ্যাট ইংলিশ, এগুলো খুব পড়ে। হি ইজ গুড অ্যাট ইংলিশ, অর্থাৎ এটা তার পারদর্শিতা। হি ইজ হোপলেস অ্যাট ম্যানেজিং পিপল। হোপলেস মানে একেবারে অসহায় বলতে পারো, অর্থাৎ সে লোকজনদেরকে নিয়ন্ত্রণ করতে একেবারে অসহায় বা অপারক, তাহলে এটা তার অপারদর্শিতা বা অপটুতা। তাহলে কারোর এবিলিটি অথবা ইনএবিলিটি বোঝানোর জন্য অ্যাড বসে। এবার বলছে রেসপন্স করা অর্থে বা সাড়া দেওয়া অর্থে। দে অ্যাটেন্ড দ্য ডিনার অ্যাট চেয়ারম্যানস ইনভিটেশন। তারা ডিনারটা অ্যাটেন্ড করেছিল চেয়ারম্যানের নিমন্ত্রণে, অ্যাট চেয়ারম্যানস ইনভিটেশন। তাহলে কারোর নিমন্ত্রণে সাড়া দেওয়া বোঝাচ্ছে, রেসপন্স করা। এইটা শেষেরটাও কিন্তু গুরুত্বপূর্ণ, বলছে টেলিফোনে যোগাযোগের ক্ষেত্রে, বিশেষত টেলিফোন নাম্বার দেওয়ার অর্থে অ্যাট প্রয়োগ করে। ওই যে বলে না, ইউ ক্যান রিচ মি অ্যাট অমুক নাম্বার, অথবা কন্ট্যাক্ট মি অ্যাট অমুক নাম্বার, ঠিক আছে? যেহেতু দেখো নাম্বারটা নির্দিষ্ট, সেই জন্য অ্যাড বসানো হচ্ছে, পার্টিকুলার ফিগার ওটা, সেই জন্য আবার অ্যাডটা বসানো হচ্ছে। তবু এইভাবে মনে রাখবো যে কোনো যোগাযোগের মাধ্যম না, যোগাযোগের ক্ষেত্র বা টেলিফোন নাম্বার, এইসবের জন্য অ্যাড বসা, ঠিক আছে? বেশ, তাহলে অ্যাটের কর্ম শেষ হলো। ইন আবার কতগুলো কর্ম করছে? আচ্ছা, ইনে আছে 7টা, এরপর ইনটু আছে, অফে খুবই কম আছে 12টা। বেশ, টু। আচ্ছা, এখানে 32 নম্বরটা একটা জায়গায় দেখো, ওটা বাইটা লিখতে ভুলে গেছি আমি, হ্যাঁ, ওটা BY হবে, ওটা লিখে নিও 32 নম্বরে। এক্সাম্পলগুলো দেখলেই বুঝে যাচ্ছিলে, কিন্তু ওটা আমি লিখতে ভুলে গেছি, বাই হবে ওটা। বেশ, ওখানেও খুবই কম আছে, ওটা অফের রেকর্ড করে ছাড়িয়ে গেছে 13টা। বেশ, উইথ আর উইদিন, ঠিক আছে। চলো আসা যাক। তোমরা তো বেশ বসে বসে শুনছো আরাম করে, বেশ মজা লাগছে, টুকটুক করে স্যার বকে যা, তাই তো? আমরা খানিকক্ষণ ঘুমিয়ে নিই, সূর্যবোধ মাঝখানে একটু ঘুমিয়েও নিচ্ছে। হ্যাঁ, মানুষের দ্বিনেত্র দৃষ্টি। আচ্ছা, ইনে আসি। বলছে সীমার মধ্যে থাকা, ওসব ছাড়ো, অত কিছু দেখতে পাবো না, মানে বহু কিছু লেখা আছে। মোট কথা হচ্ছে বড় জায়গা বোঝালে, ঠিক আছে? বেশ, তাই হচ্ছে হি লিভস ইন দিল্লি, ঠিক আছে? সে দিল্লিতে বসবাস করে, ছোট থেকে জানি। কারোর কোনো পেশা বা জীবিকা, বৃত্তি মানে জীবিকা, জীবিকা বোঝাতেও কিন্তু ইন বসায়। বললাম মাই ব্রাদার ইজ ইন দ্য এয়ারফোর্স, অর্থাৎ আমার ভাই এয়ারফোর্সে আছে, তার মানে এয়ারফোর্সে চাকরি করে, তার জীবিকা এটা, ঠিক আছে? তারপরে বলেছে দেখো অবস্থা বোঝাতে, ওই যে স্টেট, ওই যে বললাম একটু যেখানে অ্যাড বসাচ্ছিলাম, দেখো এখানে সেই উদাহরণটাই দেওয়া আছে। আই সি ইউ আর ইন ট্রাভেল, আমি দেখলাম তুমি সমস্যায় রয়েছো। স্টেট অফ মাইন্ড যাকে বলা হচ্ছে, সেক্ষেত্রে অ্যাডও বসতে পারি, ইনও বসতে পারি। আচ্ছা, আচ্ছা, তারপরে এটা একটুখানি ভুল প্রিন্ট হয়েছে, এটা সাময়িক বিষয়ের অংশ নয়, এটা সামগ্রিক বিষয়ের অংশ, ঠিক আছে? কোনো একটা সামগ্রিক বিষয় অংশ বোঝাতে আমরা ইন বসাই। দেয়ার আর 7 days ইন আ উইক, দেখো সমগ্র বিষয়টা কি? উইক, তার অংশ 7 days, ঠিক আছে? দেয়ার আর 7 days ইন আ উইক। এক মিনিট দাঁড়াও, এক মিনিট।
বেশ, এরপর কি বলা হচ্ছে দেখো, এরপর বলেছে যে মাধ্যম বোঝাতে, ঠিক আছে, হি ইজ রাইটিং দ্য অ্যান্সার ইন ইঙ্ক, মাধ্যম বা উপকরণ, ঠিক আছে। বেশ, অথবা ভাষা ক্ষেত্র হয়, ভাষা ক্ষেত্রে একটা উদাহরণ লিখে নিতে পারো যেটা দেওয়া নাই এখানে, উপকরণ হিসেবে দেওয়া আছে হি ইজ রাইটিং দ্য অ্যান্সার ইন ইঙ্ক, অথবা এরকম বলতে পারে হি ইজ স্পিকিং ইন ইংলিশ, হি ইজ স্পিকিং ইন ইংলিশ, সে ইংরাজিতে কথা বলছে, তাহলে ভাষা হিসাবে ব্যবহৃত হলো ওটা। বেশ, আয়তন বা কোনো ধারণ ক্ষমতাকে নির্দেশ করতে, কারোর কতটা ক্যাপাবিলিটি আছে ধারণ করার, সেটা বোঝাতেও আমরা ইন বসাই। দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দিস পন্ড, এই পুকুরটাতে খুব অল্প পরিমাণ জল রয়েছে, তার মানে পুকুরটার জল ধারণ ক্ষমতা অল্প। এরপরে সব শেষে যেটা বলা হচ্ছে যে ভ্রমণ বা পরিবহনের মাধ্যম বোঝাতে বিশেষ করে মাধ্যমটি যদি আর্টিকেল, অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ক্লজ, ওটা হ্যাঁ অ্যাড ক্লজ হয়েছে, অ্যাডজেক্টিভ ক্লজ দ্বারা মডিফাই করা হয়, তবে বাই না বসে ইন ব্যবহার করা হয়। অর্থাৎ মাধ্যমটি যদি আর্টিকেল দ্বারা কিংবা অ্যাডজেক্টিভ দ্বারা প্রকাশ করা হয়, যেমন ধরো উদাহরণটাই বলি, উই সেট আউট ইন আ স্মল বোট, এখানে লক্ষ্য করো স্মল বোট এটা হচ্ছে আমাদের মাধ্যম, ঠিক আছে, একে মডিফাই করা হয়েছে কি দ্বারা, এ দ্বারা। তাহলে যেহেতু এটা আর্টিকেল দ্বারা মডিফাই হয়েছে, সুতরাং এর আগে আমরা ইন বসাচ্ছি, বাই নয়। তাহলে কোনো মাধ্যম যদি আর্টিকেল কিংবা অ্যাডজেক্টিভ ক্লজ দ্বারা মডিফাই করা হয়, তাহলে তার আগে বাই না বসে ইন বসে, যেহেতু এখানে মডিফায়ার হিসাবে এ রয়েছে আর্টিকেল, কিংবা কোনো যদি অ্যাডজেক্টিভ থাকতো, অথবা যদি ধরে এরকম থাকতো উই সেট আউট ড্যাশ আ বিগ বোট, ড্যাশ আ বিগ বোট, ওখানে দেখো বিগটা ছিল অ্যাডজেক্টিভ, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ইনই বসতো, উই সেট আউট ইন আ বিগ বোট, বিগটা যেহেতু আমার অ্যাডজেক্টিভ, এবং এই বোটটা কেমন বিগ, বিগ এই বোটটাকে কোয়ালিফাই করছে, তার জন্য আমরা ইন বসাচ্ছি। এটাকে বিশেষভাবে খেয়াল রাখবে, কারণ ভ্রমণের মাধ্যমে বহু রকম বসতে পারে, ইন বসতে পারে, অন বসতে পারে, বাই বসতে পারে, তিনটেই বসতে পারে, কিন্তু ডিপেন্ড করছে কোন জায়গায় বাই বসবে, কোন জায়গায় ইন বসবে। বেশ, এরপর বলা হচ্ছে দেখো ইনটু, ইনটু মানে তো গতি, বাইরে থেকে ভিতরে আসে। দেখো কোনো কিছু বাইরে থেকে ভিতরে আসে, এটা আমরা ফ্রেজাল ভার্বে বহুবার পড়েছি, ওই যে ব্রেক ইনটু, জোর করে প্রবেশ করা, বলপূর্বক প্রবেশ করা। হি ওয়াকড ইনটু দ্য রুম, সে ঘরের ভিতর হেঁটে গেল, খুব ভালো কথা, হেঁটে গেল, যাক। এ বলছে গঠনের পরিবর্তন বোঝাতে, বলছে ট্রান্সলেট দ্য প্যাসেজ ইনটু ইংলিশ, গঠন ধরো বাংলায় ছিল, সেটা এখন পরিবর্তন হয়ে ইংরাজিতে নিয়ে গেলাম, তাহলে কোনো কিছুর অবস্থান থেকে আর এক অবস্থানে নিয়ে যাওয়া বোঝাতেও ইনটু বসে। এরপর বলেছে অবস্থা, বিশেষ করে মনস্তাত্ত্বিক অবস্থা বোঝাতে, মানে মানসিক অবস্থার পরিবর্তন বোঝাতে আমরা ইনটু প্রয়োগ করি। হি ব্রাস্ট ইনটু টিয়ার্স, সে কান্নায় ভেঙে পড়ল, তাহলে মানসিক অবস্থার রূপান্তর বোঝাতে, মানে সে হয়তো হাসি খুশি ছিল, হঠাৎ করে কিছু একটা শুনলো, কান্নায় ভেঙে পড়লো, তাহলে এই যে মানসিক অবস্থার রূপান্তর ঘটলো, ভালো থেকে মন্দ হলো, তখন আমরা ইনটু প্রয়োগ করতে পারি। এরপরে আসছি ছোটটায়, অর্থাৎ অফে, ঠিক আছে। আচ্ছা, অফের বাংলা তো আমরা জানি র এর, এটার জন্য অফ বসে। প্রথম অধিকার বা মালিকানা বোঝাতে বলা হয়েছে অল দ্য ফার্নিচার অফ দিস ফ্যামিলি উইল বি সোল্ড ভেরি সুন, তাহলে অল দ্য ফার্নিচার অফ দিস ফ্যামিলি, তার মানে এই ফার্নিচারের মালিকানা কাদের, ফ্যামিলি, মালিকানা বোঝাচ্ছে বা অধিকার বোঝাতে, ঠিক আছে। বেশ, তারপর হচ্ছে গুণগত বৈশিষ্ট্য বোঝাতে, হি ইজ দ্য ম্যান অফ ওয়ার্ড, ম্যান অফ ওয়ার্ড মানে যে কথা দিয়ে কথা রাখে, হি ইজ দ্য ম্যান অফ ওয়ার্ড, অর্থাৎ ও যা বলে তাই করে, ঠিক আছে, তাহলে এটা তার বৈশিষ্ট্য। কোনো কিছুর অংশ বোঝাতে, অর্থাৎ পার্ট, বলছে দ্য নিব অফ দ্য পেন ইজ ব্রোকেন, তাহলে এই নিবটা কার পার্ট, পেনের,
নিভ অফ দ্য পেন। তাহলে কোনো কিছুর অংশ বোঝাতে কিন্তু আমরা প্রয়োগ করছি অফ। তা বলছে কোনো সামাজিক বিনিময়ের লক্ষ্য বোঝাতে, বিশেষত কোনো প্রতিষ্ঠান বা ইত্যাদির সদস্য বোঝাতে। এইটা মনে রাখবো, হ্যাঁ, এই কোনো প্রতিষ্ঠান বা ইত্যাদির সদস্য বোঝাতে, এইটাই বেসিক্যালি থাকে, প্রথমটা লাগবে না। যেমন হচ্ছে করিম ইজ আ টিচার অফ দিস স্কুল। এই যে তাহলে করিম কোথাকার সদস্য? এই স্কুলটার সদস্য। তাহলে করিম যে এই স্কুলের সদস্য সেটা বোঝানোর জন্য আমরা কোন প্রিপারেশন নিচ্ছি? প্রিপারেশনের কাজ কি হয়? নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের বাকি অংশের সামঞ্জস্য স্থাপন করা। তাহলে এখানে করিম হচ্ছে আমাদের নাউন, তার সঙ্গে বাক্যের বাকি অংশ কি? এই যে স্কুল, এর সামঞ্জস্য স্থাপন করলো কে? অফ। তাহলে কোনো কিছু সদস্য হওয়া বোঝাতেও আমরা অফ প্রয়োগ করছি। এইটা হচ্ছে গিয়ে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই 5 নম্বরটা বলছে উপকরণ বা উপাদান বোঝাতে। এবং ব্র্যাকেটে কি লেখা রয়েছে দেখো, উপাদান দৃশ্যমান হতে হবে, ঠিক আছে? অর্থাৎ যে জিনিসটা দিয়ে তৈরি সেই জিনিসটা বাইরে দেখা যেতে হবে, তখন অফ বসাবে। আদারওয়াইজ ফ্রমও করা যায়, আমি বলেছিলাম শুরুর দিকে, ঠিক আছে? দেখো এই যে বললাম দিস চেয়ার ইজ মেড অফ উড। এখন ধরো কোনো একটা চেয়ার যেটা কাঠের তৈরি, সেই চেয়ারটাকে তুমি যখন পরে দেখবে, তুমি কি দেখে বুঝতে পারবে না কাঠের তৈরি, নাকি কাঠটাকে দেখা যাবে না? দেখা যাবে। তাহলে কোনো একটা উপকরণ থেকে একটা জিনিস তৈরি করার পরও যদি ওই জিনিসটার মধ্যে কোন মেটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে সেটা দেখা যায়, তাহলে তখন অফ বলবো, ঠিক আছে? এখন আমি যদি বলি কার্ড ইজ মেড ফ্রম মিল্ক, কার্ড মানে দই, দই তৈরি হয় দুধ থেকে, তখন ফ্রম হবে, কারণ দই হয়ে যাওয়ার পর দুধের ফরমেশনটা বা দুধের রূপটা তুমি আর দেখতেই পাবে না। দুধ তরল, দই সলিড, পুরো রূপটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো তুমি বলতে পারো স্যার দুধটাও সাদা, দইটাও সাদা। আরে সাদা রং হলেই বা, আমি এখন যদি তোমার লাল দই করে দিই তাহলে তখন কি করবে? রং মেশাতে কতক্ষণ লাগে। কিন্তু আমি যদি কাঠের চেয়ারটা রঙও করে দিই, তারপরেও তুমি সেই কাঠের চেয়ারটা যে কাঠ দিয়েই তৈরি হয়েছে তাও দেখতে পাবে, যা খুশি করে দিই কেন, কাঠের চেয়ারে যে কাঠ দিয়ে তৈরি তুমি স্পষ্ট বুঝতে পারবে, বা সেটা দেখা যাবে, ভিজিবল। তাহলে যখন উপাদান ভিজিবল হয় তখন হয় অফ, উপাদান যখন ভিজিবল হয় না, মানে উপকরণটা, সরি উপাদান নয়, মানে ও একই জিনিস, উপাদান উপকরণ, তখন সেটা ফ্রম। এই কথাটা মাথায় রেখে দেবে, কারণ টুক করে একটা গ্যাপে এই ধরনেরগুলিই দেয়। এরপর এইটা আমরা আগে করেছি কারণ বোঝাতে কিংবা রোগে মৃত্যু বোঝাতে। প্রথমেই করিয়ে দিয়েছিলাম ডাইটা, ডায়ের সঙ্গে অফ প্রয়োগ হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিভিয়াসনে। দে ডায়েড অফ কলেরা, তারা কলেরায় মারা গেছে, তাহলে রোগে মৃত্যু বোঝাতে অফ হয়। কোনো বিষয় সম্পর্কে বোঝাতে, মানে কোনো বিষয় সম্পর্কে তথ্য দিতে। আমি বললাম দেখো হি ইজ এ টিচার, এবার তার সম্বন্ধে অতিরিক্ত তথ্য কি দিচ্ছি? অফ ইংলিশ, হি ইজ এ টিচার অফ ইংলিশ, তিনি একজন ইংরাজি শিক্ষক, যার জীবন বিজ্ঞান নিয়ে বলা একদম উচিত হয়নি। বেশ, পরে এবার কি বলছে, যে পরিমাণের ক্ষেত্র সাথে অতিরিক্ত বস্তুর উল্লেখ থাকবে। বলছে উই নিড 5 কিলোস অফ রাইস। সোজা কথায় মনে রাখো পরিমাণ বোঝাতো অফ প্রয়োগ করা হয়। 5 কিলোস অফ রাইস এগুলো খুব একটা দেয় না। দূরত্ব উল্লেখ করতে, মাই অফিস ইজ উইদিন 2 কিলোমিটার অফ মাই হাউস, আমার বাড়ি থেকে। এবার দেখ এটা ফ্রম মাই হাউসও হতে পারে, হ্যাঁ, আবার অফ মাই হাউসও হতে পারে। আমার বাড়ির রও বলতে পারি না, বাংলা আমরা দুরকমভাবে বলতে পারি, বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে, অথবা আমার বাড়ির 2 কিলোমিটার দূরে, এইভাবে বলি। যখন আমরা বলি আমার বাড়ির 2 কিলোমিটার দূরে তখন অফ, ঠিক আছে? তবে নর্মালি এটা তোমাদের ফ্রম দিয়েই পূরণ করতে দেয়। বেশ, বয়স নির্দেশ করতে, জেরি ওয়াজ আ বয় অফ 9, ঠিক আছে? জেরি 9 বছরে বালক ছিল। বয় অফ 9, অফ 9 বললে তোমাকে আর বছর উল্লেখ করতে হয় না, করতে পারো জেরি ইজ আ বয় অফ 9 ইয়ার্স, এটাও বলা যায়, কিন্তু ওটা অতটা সামঞ্জস্যপূর্ণ হয় না। যখন অফ প্রয়োগ করা হয় ডাইরেক্ট সংখ্যাটুকু লিখলেই হয়, ফিগারটা লিখলেই হয়। বেশ, এরপরেরটা তো আমরা ছোটবেলা থেকে প্রয়োগ করে আসছি, কালেকটিভ নাউনে। কালেকটিভ নাউনের সাথে সবসময় অফ প্রয়োগ করা হয়, দেখবে
বাঞ্চ অফ কিজ, ফোক অফ শিপ, সবসময় প্রয়োগ করেছি দেখবে। হেয়ার ইজ আ বাঞ্চ অফ কিজ, তাহলে কালেকটিভ নাউনের সাথে অলওয়েজ অফ হয়, এটা মাথায় রাখবে। যখনই কালেকটিভ নাউন দেখবে নিশ্চিত হয়ে যাও যে আমার এখানে অফ বসাতেই হয়। বেশ, এরপরে এইটাও গুরুত্বপূর্ণ, হ্যাঁ, যদিও এটা আমি প্রপার অ্যাডজেক্টিভ অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভ বলছি, সরি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন লিস্ট একটা আগে দিয়েছিলাম, সেটা নিয়ে আমি আলোচনা করবো একদিন, বলেওছি আগে। তো সেইটারই একটা পার্ট এখানে ছোট্ট করে তুলে দেওয়া আছে, যে কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলোর পর সবসময় অফই বসে, অন্য কোনো প্রিপজিশন বসতে পারে না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। যেমন বলছে প্রাউড, আই এম প্রাউড অফ, খেয়াল রাখবে প্রাউডের পর অফ হয়, প্রাইডের পর ইন হয়। প্রাউডের পর অফ, আর প্রাইড PRIDE এরপর ইন হয়, IN, ইন। অ্যাফ্রেড অফ, কেয়ারফুল অফ, অ্যাওয়ার অফ, কনসিয়াস অফ। প্রাউড মানে গর্বিত, অ্যাফ্রেড মানে ভীত, কেয়ারফুল মানে যত্নবান, অ্যাওয়ার মানে হচ্ছে কি সজাগ থাকা, আর কনসিয়াস মানেও সে এক প্রকার চিন্তিত হওয়া বা সজাগ থাকা। ঠিক আছে, এদের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হিসেবে অফ ব্যবহৃত হয়। সি ইজ প্রাউড অফ হার ব্লু ব্লাড, মানে জানো ব্লু ব্লাডে, ব্লু ব্লাড অ্যাকচুয়ালি রিচনেসকে ইন্ডিকেট করে। এটা একটা টার্ম, মিডিয়াম বলতে পারো। ব্লু ব্লাড মানে হচ্ছে হি ইজ ফ্রম রিচ ফ্যামিলি, অর্থাৎ তার পরিবারের আভিজাত্য নিয়ে সে খুব গর্বিত। বেশ, এরপর আমরা আসি টু। সাধারণ অর্থে আমরা সবাই জানি কোনো দিক বোঝাতে। দে হ্যাভ গান টু কলকাতা, তারা কলকাতায় গেছে, মানে অলমোস্ট নিয়ার টু ভাগাড়। বেশ, ঠিক আছে। আবার কেউ কেউ তো ভাগাড়েই বসবাস করে, আমাদের মধ্যে এখানে আছে অনেকে, অনেকে না, একজন আছে যে আবার ভাগাড়ের উপর বসবাস করে। হ্যাঁ, ওদের জানলা খুললি আবার পাহাড় পর্বত দেখা যায়। তোমরা যারা পাহাড়ের দিকে অঞ্চলে থাকো, নর্থ বেঙ্গলে, তোমাদের ওদিকে তো ন্যাচারাল পাহাড় দেখা যায়, ওদের ওখানে আবার আরও ন্যাচারাল পাহাড় আছে। তোমাদের ওখানে পাহাড় থেকে সুগন্ধ বের হয়? বের হয় না, এদের এখানে পাহাড় থেকে সুগন্ধ বের হয়। ঠিক আছে, যদিও তার জন্য নাক ধরতে, সেটা আলাদা কথা। বেশ, এবার কি বলছে দেখো, কোন সীমা বা সমাপ্তি কিংবা কালের ব্যাপ্তি বোঝাতে। আই উড সে হি ওয়াজ 25 to 30 years old। ঠিক আছে, 25 থেকে 30 বছর, এই যে থেকে 25 থেকে 30 বছর বয়সী হবে সে। তো হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর সাথে কিছু লিঙ্ক বোঝাতে। যেমন বলছে হি গেভ ইট টু হিজ সিস্টার, এগুলো নর্মাল প্রয়োগ, এগুলো যদি তোমাকে দেওয়া হয় কেউ না জানলেও পড়ে দেবে। হি গেভ ইট ড্যাশ হিজ সিস্টার, যে দেওয়া হয় মানে এক কথায় বোনকে দেওয়া বোঝাচ্ছে। তো কোনো কিছু দেওয়া, দেওয়া মানে কি, এক হাত থেকে আর এক হাতে যাওয়া, মানে একদিক থেকে আর একদিকে যাওয়া। যখনই দিকে যাওয়া বোঝাবে তখনই টু হবে, এটা মাথায় রেখে দিই। দিকে যাওয়া সে যে কোনো কেসেই হোক, সে তুমি স্কুলে যাচ্ছ কি বোনকে উপহার দিচ্ছ, কি দিচ্ছ, যাকেই দাও, একদিক থেকে আরেক দিকে গেলেই সেটা টু। দুটি বস্তু পরস্পর সংযুক্ত বোঝাতে। হ্যাঁ, যেমন হচ্ছে কানেক্ট দিস টু দ্যাট, এটাকে ওর সঙ্গে জুড়ে দাও, কানেক্ট দিস টু দ্যাট। 32 নম্বরে চলে এসেছি আমরা, বাই। আর বেশি নেই, আর তিনটে আছে। বাই কি বলছে দেখি, এটা দ্বারা আমি তোমাদের বাই বলছি না, ওই বাই নয়, মানে এই বাই দ্বারা। হ্যাঁ, যেন আবার টুক করে স্যার বাই বলে চলে যেও না। বেশ, প্রথম হচ্ছে কি ভ্রমণের মাধ্যম বা যানবাহন বলতে হয়েছে। দেখো ভ্রমণের মাধ্যম ওখানেও পেয়েছিলাম, কিন্তু কি বলেছিলাম, যে ভ্রমণের মাধ্যমগুলো আগে আর্টিকেল দ্বারা, অ্যাডজেক্টিভ দ্বারা কোয়ালিফাই হবে, সেগুলোতে বাই বসবে না, সেগুলোতে ইন বসবে। আই অ্যাম গোয়িং টু বারওয়ান, আমরা খুবই বর্ধমান যাচ্ছি আজকে, বাই বাস, তাহলে আমি বাসে করে বর্ধমান যাচ্ছি। ঠিক আছে, এবার লক্ষ্য করো এই বাসের আগে কোনো অ্যাডজেক্টিভ কিছু নাই, অ্যাডজেক্টিভ বলো আর্টিকেল বলো কিছুই নেই। তাহলে অ্যাডজেক্টিভ আর্টিকেল এসব যদি না থাকে তখন বাই, আর না হলে থাকলে ইন বসাই। কর্তা মানে যেটা তোমরা সবাই জানো, প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েসে আমরা বাই প্রয়োগ করি। এটা নতুন করে আমাকে বলতে হবে না, ছেড়ে দিলাম, উদাহরণটা আমি ছেড়েই দিলাম। হচ্ছে কোনো প্রাণীর দেহের বা জামার অংশ বোঝাতে আমরা বাই প্রয়োগ করি। হচ্ছে আই সিজড হিম বাই দ্য কলার,
অর্থাৎ আমি তাকে ধরেছিলাম কলারটাতে, অথবা বলছে সি কট হার বাই দ্য হেয়ার, সে তাকে চুল টেনে ধরেছিল। মানে এটা ওই ট্রেনের ওই যে কি বলে যেন মহিলা কম্পার্টমেন্টের দৃশ্য দেওয়া আছে, দেখো সি কট হার বাই দ্য হেয়ার, মানে দুটো মহিলা ঝামেলা চলছে। মেয়েরা আগে যে ঝগড়া করলে যখন তারা প্রবল রুষ্ট হয়ে যাবে, কিছু হোক না হোক চুলটাকে টেনে ধরবে, এমনি করে টেনে ধরবে, ঠিক আছে, হিম করে একদম খ্যাপার মতো খানিক ঘোরাবে দেখবে। হ্যাঁ, ট্রেনের ওই লোকাল ট্রেনে মহিলা কামরার মারামারিগুলো একবার দেখবে, হেভি ইন্টারেস্টিং হয় কিন্তু। হ্যাঁ, মজা লাগে। ওরা ঝগড়া করে আমি অনুপ্রেরণা পাই, মনে হয় যেন হাঁটা শক্তি পাচ্ছে। যাই হোক, এবার কি বলছে দেখো, কোনো কিছু করার মাধ্যম বা উপায় বোঝাতে। আচ্ছা, এটার ক্ষেত্রে কিন্তু বাইয়ের সঙ্গে জিরান্ড আছে। বলছে চিলড্রেন অ্যামিউজ দেমসেলস বাই ওয়াচিং কার্টুনস। দেখো বাইয়ের পরই জিরান চলে এসেছে ওয়াচিং, ঠিক আছে। বেশ, এইটা একটা খুবই ভালো জিনিস, বেতন সংগ্রহ বা যোগাযোগের মাধ্যম বোঝাতে। হ্যাঁ, যেমন ধরে বললাম হি গেটস হিজ স্যালারি বাই চেক, চেকের দ্বারা স্যালারি পায়। হ্যাঁ, আমি ধরো বললাম হি গেটস হিজ স্যালারি বাই পেটিএম, ঠিক আছে, তাহলে পেটিএম এর দ্বারা সে তার স্যালারি পায়, এরকম ব্যাপার আর কি, যে মাধ্যমের দ্বারা পাচ্ছে, সোজা কথা, বাইটা তো মাধ্যমও বোঝায়। বেশ, পরিমাপের একক বোঝাতে, উই বাই ব্যানানা বাই দ্য ডজন, আমরা কলা কিনি ডজনের হিসাবে, পরিমাপ বোঝাচ্ছে বাই দ্য ডজন। কোনো কিছুর ফলাফল বা রেজাল্ট, আচ্ছা রেজাল্ট আমরা আফটারও পেয়েছিলাম, ঠিক আছে, এখানে বাইটা কি বলা হচ্ছে দেখো, উই অ্যাচিভড আওয়ার ইন্ডিপেন্ডেন্স বাই সুপ্রিম স্যাক্রিফাইস, এটা আফটার দিয়েও করা যেতে পারে। উই অ্যাচিভড অর্থাৎ অর্জন করেছিলাম, আওয়ার ইন্ডিপেন্ডেন্স আমাদের স্বাধীনতা, আফটার সুপ্রিম স্যাক্রিফাইস, এটা দিয়েও করা যেতে পারত, তবে বাইটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, যদি এরকম কেসগুলো আসে তখন তোমরা বাই দিয়েই করবে। বেশ, এ হচ্ছে পরিমাণ বা মাত্রা বোঝাতে। এইবার এইখানে আর একটা পাশাপাশি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন পাবো, হচ্ছে হি ইজ সিনিয়র টু মি বাই 3 ইয়ার্স, সে আমার থেকে 3 বছরের বড়। দে ওন দ্য গেম বাই 3 গোলস, তারা ম্যাচটা জিতেছিল 3 গোলে। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, এটা ক্রিকেট খেলার ক্ষেত্রে আসতে পারে। দেখবে ক্রিকেট খেলায় বলা হয় যে অমুক এত রানে জিতেছে বাই 5 রান, কিংবা এত উইকেটে জিতেছে বাই 5 উইকেটস, ঠিক আছে। তাহলে কোনো কিছু পরিমাণ বা মাত্রা, বিশেষ করে গেমের ক্ষেত্রে কিন্তু দেয় এটা, ফুটবল হোক ক্রিকেট হোক, গেমের ক্ষেত্রে এটা খুব দেয় বাইয়ের প্রয়োগটা। প্রথমটা যেটা বলছিলাম, এই যে সিনিয়র টু, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমরা সিনিয়র দ্যান বলি, সিনিয়র দ্যান নয়, সিনিয়র দ্যান হয় না, সিনিয়র এবং জুনিয়র এদের পর সবসময় টু বসে, দ্যান হবে না। হি ইজ সিনিয়র দ্যান মি, যদি এটা বলে থাকো সেটা ভুল ইংলিশ, হি ইজ সিনিয়র টু মি হবে, হি ইজ জুনিয়র টু মি, দ্যান হয় না সিনিয়র এবং জুনিয়রের পর। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটাই হচ্ছে কি টু। বেশ, সংখ্যার ভাগ বা গুণ, এ তো ছোটবেলা থেকে জানো, ওই যে বলি না 5/5, 10/5, ওই যে মুখে বলো বাই ডিভাইডেড বাই, ছোটবেলা থেকে প্রিপোজিশনে প্রয়োগ করে আস। আবার বলি 5 × 5, 5 দ্বারা গুণ, নর্মালি ভাগটার ক্ষেত্রে আমরা বেশি প্রয়োগ করি, 10/5, এরকম করে বলি। তো সেই ডিভাইডেড বাই হলো ভাগ, এইটা ভীষণ গুরুত্বপূর্ণ। আবার 10 নম্বরেরটা, হ্যাঁ, এই 8 নম্বরটাও গুরুত্বপূর্ণ ছিল, এইটা পরীক্ষা দেয় 8-এর 2 নম্বর যে উদাহরণটা। বেশ, কোনো কিছুর অনুযায়ী বা অনুসারে বোঝাতে, এবং যে এক্সাম্পলটা দিয়ে আছে এটাই সবথেকে গুরুত্বপূর্ণ। বলছে ইট ইজ 5 o'clock বাই মাই ওয়াচ, আমরা ভুল করে অনেকে ইন মাই ওয়াচ বলে দেবো, আমার ঘড়িতে 5টা বাজছে, আমার ঘড়িতে নয়, আমার ঘড়ি অনুযায়ী 5টা বাজছে। ইট ইজ 5 o'clock বাই মাই ওয়াচ, নট ইন মাই ওয়াচ। এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, এটাও মনে রাখবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বাই হয়। কোনো সময় যখন বোঝাবো, মানে কোনো কিছু অনুসারে সময়কে আমি যখন ব্যাখ্যা করব, তখন কিন্তু বাই হবে, নট ইন, অথবা অ্যাটও নয়।
এরপরে আস পাশে বোঝাতে, ওই যে অলরেডি বলেছিলাম বিসাইড মানে পাশে বোঝায়, আবার বাই দিয়েও পাশে বোঝায়। আচ্ছা, হি কেম অ্যান্ড স্যাট বাই মি, সে এলো এবং আমার পাশে এসে বসলো, মানে কিছু ধান্দা আছে আর কি, টাকা পয়সা নেবে হয়তো। বেশ, এরপর বলছে দেখো, মানে তোমরা যারা ছোট ছোট বোন আছো, ভাই আছো, বড়দের পাশে গিয়ে বসো, করে একটু বাবা মার পাশে গিয়ে বসো, খুব একটু অয়েলিং করো যাতে আজকে কিছু জুটে যায়, সেরকম আর কি। জন্মসূত্র, বৈবাহিক অবস্থা কিংবা পেশা সূত্রে বোঝাতে আমরা বাই বসাই। যেমন ধরো বললাম আই অ্যাম অ্যান ইন্ডিয়ান বাই বার্থ, তাহলে জন্মসূত্রে আমি একজন ভারতীয়। আবার পেশা সূত্রে হি ইজ আ লয়ার বাই প্রফেশন, তাহলে পেশাগতভাবে সে একজন আইনজীবী। ঠিক সময়ের পূর্বে বোঝাতে, নির্দিষ্ট একটা টাইম, ঠিক তার সময়টার পূর্বে, অর্থাৎ তুমি তার লিমিট বেঁধে দিয়েছো, সেই লিমিটটার আগে বোঝাতে আমরা বাই বসাই। আই শ্যাল ফিনিশ মাই ওয়ার্ক বাই 5 PM, তাহলে আমি 5টার মধ্যে আমার কাজটা শেষ করব। আই শ্যাল ফিনিশ মাই ওয়ার্ক বাই 5 PM, তাহলে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছো। তাহলে চলে এসেছি আমরা উইথ এবং উইদিন, শেষ দুটো অংশ, লাস্ট দুটো অংশে। বেশ, উইথ প্রথমেই জানি সহচর বা সঙ্গে, সঙ্গে বোঝাতে। সি লিভস উইথ হার প্যারেন্টস, সে তার পিতামাতার সঙ্গে বসবাস করে, খুব ভালো কথা। তারপর হচ্ছে কোনো গুণ বা অতিরিক্ত বৈশিষ্ট্য সহযোগে বোঝাতে, মানে এটাও সে সহযোগী সাথে, বললাম না, বলে জানাতে পারছি না। বেশ, হ্যাঁ, তাহলে কি বলছে, হি লুকড অ্যাট হার উইথ আ হেভি এক্সপ্রেশন, সে তার দিকে তাকিয়েছিল একটা ভারী ভঙ্গিমা নিয়ে। তাহলে কারোর অতিরিক্ত বৈশিষ্ট্য, তাকানোটা তো বটেই, তাকানোর অতিরিক্ত বৈশিষ্ট্য কি, ভারী ভঙ্গিমা। এরপর বলেছে কোনো উপকরণ বোঝাতে, বেসিক্যালি যন্ত্র বোঝাতে, এটা তো আমরা আগেই করেছি। হ্যাঁ, ওই যে বাই আর উইথের মধ্যে ডিফারেন্স করেছিলাম। বাই যখন কোনো ব্যক্তি করে, ব্যক্তির দ্বারা কাজ, উইথ বস্তুর দ্বারা কাজ। বলেছিলাম দ্য বয় কিল্ড দ্য স্নেক উইথ দ্য স্টিক, তাই না? তাহলে কি বলেছিলাম, দ্য বয় কিল্ড দ্য স্নেক উইথ দ্য স্টিক, অর্থাৎ বালকটি সাপটিকে হত্যা করেছে লাঠি দ্বারা। তাহলে যখন কোনো যন্ত্রের দ্বারা হয় তখন আমরা কি বোঝাই, উইথ। কাট ইট উইথ নাইফ, এরে কেটে ফেলো ছুরি দিয়ে। তারপরে কি বলছিল, কোনো বিষয়ের দ্বারা, স্যার কথা কেটে কেটে যাচ্ছে। এক মিনিট, তো চলো তাহলে এরপর আসছি কোনো বিষয়ের দ্বারা পূর্ণ বোঝাতে, পরিপূর্ণ থাকা। দ্য ব্যাগ ওয়াজ স্টাফড উইথ ডার্টি ক্লথস, স্টাফড মানে হচ্ছে পরিপূর্ণ থাকা। কি দ্বারা পরিপূর্ণ ছিল, একদম নোংরা কাপড়ের দ্বারা। বেশ, এ হচ্ছে আচরণ বা প্রক্রিয়া বোঝাতে। হি বিহেভড উইথ গ্রেট ডিগনিটি, সে, ডিগনিটি মানে মর্যাদা, সে এক বিশাল মর্যাদার সঙ্গে আচরণ করলো বা করে। সত্ত্বেও বোঝাতে বলছে উইথ অল হার ফলস আই স্টিল লাভ হার, তার সমস্ত ত্রুটি থাকা সত্ত্বেও আমি তাকে ভালোবাসি। এটা খুব একটা পড়ে না, সত্যটাও খুব একটা আসে না। বেশ, আফটার অর্থে, অর্থাৎ পরে বোঝাতেও আবার উইথ হয়, মানে আফটার প্রিপোজিশনটাকে উইথ দ্বারা রিপ্লেস করা যায়। বলছে উইথ দিস ওয়ার্ডস আই ডিক্লেয়ার দ্য ফাংশন ওপেন, এই শব্দের দ্বারা আমি এই ফাংশনটা সূচনা ঘোষণা করলাম, মানে আমার এই শব্দের পরে। ঠিক আছে, এটাও খুব একটা তোমাদের লেভেলে আসে না। বেশ, ওই তোমাদের প্রথমটা আসে, এই উপকরণটা আসে সব থেকে বেশি। হ্যাঁ, আর 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 এইটা দিতে পারে 5 নম্বরটা, এই তিনটে কেসটা সব থেকে বেশি থাকে উইথে। আজকের শেষ উপাদান অর্থাৎ উইদিন, তার মানে ভেবে নিন প্রিপোজিশনের শেষ উপাদান, কারণ এরপরে এখনো 3টে আছে, এখনো শেষ হয়ে যায়নি, এখনো 3টে আছে। সেই 3টে এই পিডিএফে দেয়া নেই, সেই 3টে আমি জাস্ট পরের ক্লাসটা যেহেতু তোমাদের প্র্যাকটিস ক্লাসে আসবে, তো সেখানে শুরুতেই যে ছোটো 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 3টে হবে, মানে একটাই দুটো 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 করে টোটাল 5টা লাইন তোমাদের লিখতে হবে। ঠিক আছে, সেটাকে লিখিয়ে দিয়েই প্র্যাকটিসে আসবে। ঠিক আছে, এবং প্র্যাকটিসে প্রথম দিনই আমার টার্গেট থাকবে ওইটা লেখানোর পর মিনিমাম 20টা, ঠিক আছে, সিট আমি প্রোভাইড করব। মিনিমাম 20টা, টোটাল 30টা আছে, 20টা ক্লাসে করব, 10টা হোমওয়ার্ক দেওয়া থাকবে।
এটা হচ্ছে কি সিট 1। তারপরে টেস্ট পেপার থেকে আরও 50টার মতো এক জায়গায় করা আছে, সেগুলো আবার পরের দিকে করব, ঠিক আছে? এখন প্রাইমারিলি করছি বলে 30টা প্রথমে করা থাকবে। বেশ, চলো উইদিন নির্দিষ্ট সময়ের পূর্বে বোঝাতে, এটা তো আমরা যে ছড়া করিয়েছিলাম সেখানেই দিয়েছি, এবং ছড়া থেকে আমরা আবার গান করে নিয়েছি। আমরা শুনেছি কেউ গানটা? হ্যাঁ, হ্যাঁ স্যার, গানটা আপনি ভালোই করেছেন। আমি করিনি, মানে আমি গায়ক নই, ঠিক আছে? মানে গানের লিরিক্সটা আমরা দিয়েছি, গান করেছে এআই, ঠিক আছে? পারলে একবার শুনবে, বেশ ভালোই করেছে গানটা। ওটা আর একটা ভালোবাসেন আছে আমার গানটা, ওটা দিইনি, এটাই দিয়েছি, ঠিক আছে? এটা খুব একটা খারাপ নয়, ভালোই। মানে ওখানে কিন্তু সব প্রিপারেশনগুলো বলা আছে, যে ছড়াটা বলেছি গান করে করে দেওয়া আছে। বেশ, এবার কি বলছে দেখো, নির্দিষ্ট সময়ের পূর্বে বোঝাতে, মানে ওটা তো বললাম। বেশ, ইউ শুড রিসিভ আর রিপ্লাই উইদিন 7 days। তুমি 7 দিনের মধ্যে একটা রিপ্লাই পেয়ে যাওয়া তোমার উচিত, বা তুমি পেয়ে যাবে, ঠিক আছে? হয়তো কিছু একটা কাজ দিয়েছে, সেখান থেকে তুমি 7 দিনের মধ্যে উত্তর পেয়ে যাবে। তো নির্দিষ্ট সময়টা কত? 7 days। তার আগে বোঝাতে উইদিন। কোনো কিছু থেকে বিশেষ দূরত্বে অবস্থিত হওয়া বোঝাতে, দিস ইজ দ্য হাউস উইদিন আ মাইল অফ দ্য স্টেশন, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি উইদিন রিচ বলা হয় আর কি। মানে এইটা হচ্ছে একটা বাড়ি স্টেশন থেকে 1 মাইলের মধ্যে, কোনো কিছুর সীমার মধ্যে বোঝাতে, ওই যে এটাও উইদিন রিচ হচ্ছে উই আর নাও উইদিন রেঞ্জ অফ এনিমি ফায়ার, অর্থাৎ শত্রুরা যেখানে ফায়ার করছে আমরা এখন সেই রেঞ্জের মধ্যে এসে গেছি, বা সেই অঞ্চলের মধ্যে এসে গেছে, ঠিক আছে? সব থেকে বেশি থাকে তোমাদের 1 নম্বরটাই, ঠিক আছে? আর এই শেষেরটাও থাকে রেঞ্জ বোঝাতে বা রিচ বোঝাতে। বেশ, দেখো প্রিপোজিশন তো কম নাই, 34টা, আর আমি 3টে লাগাবো 37টা। এই 37টাই প্রিপোজিশন তো হতে পারে না, আরও অনেক প্রিপোজিশন আছে, কিন্তু এই 37টার ব্যবহার সব থেকে বেশি দেখা যায়। তার থেকেও কাছাকাছি এলে কোনটা? যেটা ছড়ায় লেখানো আছে, ছড়াতে যতগুলো প্রয়োগ করা হয়েছে ওই কোটার ব্যবহার সব থেকে বেশি, ওকে? কিন্তু ছড়ায় একটা লেখানো আছে, আমাদের এখানে লেখানো নেই এবং লেখাবোও না, সেটা হচ্ছে কি টু ওয়ার্ডস। কারণ ওটা ছড়াতে যেটা আছে ওটাই হয়, আর কিছুই হয় না। তাই সুতরাং আর আমি আলাদা করে ছক করে আবার লেখরে করছি না। টু ওয়ার্ডস মানে কোনো দিকে যাওয়া বোঝাতে, ওটা ছড়াতেই লিখে দেওয়া আছে, ঠিক আছে? তো টোটাল 37টা করবো, এবং ছড়ারগুলো বেশি করে নজর রাখবো, এবং ছড়াতে আমি সেইগুলোর সেই প্রয়োগগুলো দিয়েছি যে প্রয়োগগুলো সব থেকে বেশি হয়। ওখানে দেখবে অ্যাটের একটাই ব্যবহার দেওয়া আছে, তার মানে অ্যাট কি ব্যবহার হয় না আরও ক্ষেত্রে? আমরা তো কত ব্যবহার দেখলাম। তাহলে আমি শুধু ছড়াটুকু লিখেই ছেড়ে দিতে পারতাম, এত ডিটেলসে আমি আসতামই না। ডিটেলসে আসার একটাই কারণ, যাতে সব রকম ব্যবহার আমরা বুঝতে পারি, ঠিক আছে? তাহলে ওভারঅল প্রিপোজিশনের পার্ট, থিওরির পার্ট আমাদের মিট।